নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার শিরোনামে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি। এই সমাবেশ থেকে বাংলাদেশকে নতুনভাবে নির্মাণের বার্তা দিতে চায় দলটি। এনসিপির সমাবেশে আছেন সহকর্মী জিহাদুল ইসলাম, সরাসরি কথা বলছি তার সঙ্গে। জিহাদ, এনসিপি সমাবেশ শুরু হওয়ার কথা ছিল বিকাল ৩টায়, কিন্তু এটি দেরিতে শুরু হলো কেন? পূজাশ্রী, আপনি দেখতে পাচ্ছেন আমি যেই জায়গাতে রয়েছি শহীদ মিনারে, বিকাল ৩টায় থাকার কথা, প্রোগ্রামটি শুরু হওয়ার কথা থাকলেও তাদের মিডিয়া সেল থেকে পরবর্তীতে জানানো হয় যে ৪টার দিকে শুরু হবে, কিন্তু আমরা ৪টারও পরে অর্থাৎ 4:30 কিংবা 5টার দিকে আমরা দেখি যে নেতাকর্মীরা এখানে ভিড় করতে থাকেন। এবং এই যে শহীদ মিনারে তাদের যে আজকের যে জনসমাবেশ, আমরা যদি বলতে চাই এই দলটি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, যেটি গত বছরের সেই জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে শক্তি, সেই শক্তির তরুণরাই কিন্তু এই রাজনৈতিক দলটি গঠন করেছে। এবং এই ৩রা আগস্ট গেল বছরের এখান থেকে কিন্তু এক দফার ডাক দেওয়া হয়েছিল, যার একদিন পরেই কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। এবং সেখানেই আজকে তারা 1 মাসব্যাপী জুলাই পদযাত্রা শেষে আজ ফের সেখানেই জনসমাবেশ করছেন। এবং তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের যে প্রতিশ্রুতি, অর্থাৎ 1 মাস তারা দেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায়, উপজেলায় নানা শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জাতীয় নাগরিক পার্টির নেতারা এই পদযাত্রার পরে তারা যেই সংকটগুলো, যে সমস্যাগুলো তারা জানতে পেরেছেন, সেগুলো নিয়েই তারা একটি ইশতেহার আজকে ঘোষণা করতে যাচ্ছেন। এবং যেটির মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের এই রাজনৈতিক দলটির যে প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে, সেটি আজ তুলে ধরা হবে। এবং আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারে সেই জায়গাতে কিন্তু আজকের এই জনসমাবেশটি চলছে। এবং সেখানে ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি তাদের যে ইশতেহার রয়েছে, সেখানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি, বিচার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন, গ্রাম পার্লামেন্ট, সার্বজনীন স্বাস্থ্য, শিক্ষানীতি, নারীর অধিকার, কৃষক শ্রমিকের সম্মান আর প্রবাসীদের মর্যাদা নিশ্চিতের প্রতিশ্রুতিও কিন্তু দেওয়া হয়েছে। এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের এই যে প্রতিশ্রুতিতে তারা যেই ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে, সেখানে এই প্রতিশ্রুতি কিন্তু তারা দিতে যাচ্ছে। এখনো পর্যন্ত 5টার পরপর কিন্তু সেই সমাবেশটি শুরু হয়েছে। এবং সেখানে হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় যে সামান্তা শারমিন, এছাড়া অন্য যারা রয়েছেন কেন্দ্রীয় নেতারা এখন কথা বলছেন, নেতৃবৃন্দ, তাদের সেই দৃশ্যপটে আমরা দেখতে পাচ্ছি। এবং এটিকে ঘিরে অন্য অনেক জায়গায় আমরা দেখেছি আজকে সকাল থেকে কিন্তু, যেহেতু এছাড়াও অন্য অনেকগুলো সমাবেশ কিন্তু রাজধানীতে রয়েছে, অর্থাৎ ছাত্রদলের একটি সমাবেশ, আপনি জানেন যে আসলে রাজধানীর শাহবাগে কিন্তু সেই সমাবেশটি হচ্ছে। এবং এই এখন যে সমাবেশটি আমরা রয়েছে জাতীয় নাগরিক পার্টির, এই সমাবেশটি কিন্তু হওয়ার কথা ছিল হয়তো অন্য কোনো জায়গায়, কারণ শহীদ মিনারে কিন্তু প্রথম সেই নতুন ইশতেহারটি ঘোষণা করবেন। এছাড়াও তাদের জুলাইয়ের সনদ এবং যে স্বীকৃতি, অর্থাৎ সেটি নিয়েও কিন্তু তারা তাদের আন্দোলনের একটি জায়গা ছিল। এবং সেটি নিয়ে আমরা যদি বলতে চাই, গত জুন মাসেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছিলেন যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্বীকৃতি দিতে হবে এবং জুলাই সনদ সেটি বাস্তবায়ন করতে হবে। সরকারের কাছে আহ্বান জানিয়েছিলেন, যদি সেটি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে 5ই আগস্টের আগে সেক্ষেত্রে তারা এই আজকের দিনে পূর্ব ঘোষিত তাদের এই সমাবেশ, যে 3রা আগস্ট তারা এখানে সমাবেশ করবেন। এবং সেই সমাবেশ থেকে সেটি তাদের দলের পক্ষ থেকেই তারা জুলাইয়ের একটি স্মারক এবং জুলাইয়ের সনদ তারা ঘোষণা করবেন, তেমনটি তারা বলেছিলেন। এবং তার পরপর কিন্তু আজকে এই জায়গাতে সেটি হচ্ছে। অন্যদিকে আজকেই আমরা জানতে পারলাম যে অন্তর্বর্তীকালীন সরকার 5ই আগস্টের বিকেলে আসলে মানিক মিয়া এভিনিউতে তাদের যে জুলাই সনদ বাস্তবায়নের যে অনুষ্ঠান, সেটি কিন্তু তারা সেখানে করবে বলে আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত শহীদ মিনার আপনি দেখতে পাচ্ছেন মঞ্চে কিন্তু নেতাকর্মীরা রয়েছেন, কেন্দ্রীয় কমিটির যারা নেতাকর্মীরা রয়েছেন। অন্যদিকে মঞ্চের সামনেও কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড়
রয়েছে শহীদ মিনারের বিভিন্ন জায়গায় অস্থায়ী মঞ্চ যেমন নির্মাণ করা হয়েছে, ঠিক তার সামনের দিকে বিভিন্ন জেলা উপজেলা থেকে, আপনি জানেন যে প্রায় 1 মাস ব্যাপী তারা জুলাই পদযাত্রা করেছে বিভিন্ন জায়গায় জেলা উপজেলাগুলোতে, প্রত্যন্ত অঞ্চলের নানা শ্রেণী পেশার মানুষের সাথে তারা কথা বলেছে। তারাই কিন্তু আজকে যেই সমাবেশে তারা আহ্বান জানিয়েছিল সারা দেশের মানুষ যেন তাদের ডাকে সাড়া দেয়, এবং তারা প্রত্যেকেই বিভিন্ন জেলা উপজেলা থেকে 3টার পর থেকে আসতে শুরু করে। আমরা 5টার পরে কিন্তু দেখেছি প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে তাদের এই জনসমাবেশটি শুরু হয়েছে। আমরা পেছনে দেখছি এখনই কথা বলছেন আসলে দলটির কেন্দ্রীয় কমিটির সে আসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেতা, তিনি কথা বলছেন, তিনি মঞ্চে এসেছেন। জিহাদ, আমরা একটু শুনতে চাই উনি কি বলছেন। আমাদের দীর্ঘ 1 বছর ধরে থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা কথা বলছি। এখন আমাদের কাজ করা। আমি আপনাকে যুক্ত করছি পূজা, আপনি শুনতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই হাসনাত আব্দুল্লাহ ইতিমধ্যে কথা বলছেন। বক্তব্যে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন, আমরা সে অনুযায়ী পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আমি শুধু একটা জিনিসে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি, এখানে আমার যারা কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা ব্যক্ত কণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। পূজা, আপনি শুনতে পাচ্ছিলেন যে একেবারেই মঞ্চে এসে শুরুতেই তিনি আসলে একটি হুঁশিয়ারি দিয়েছেন, এবং তিনি হুঁশিয়ারিতে তিনি বলেছেন যে এনসিপির যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় এই সমাবেশে আসতে তাদেরকে বাধার মুখে পড়তে হচ্ছে, এবং যার কারণে তিনি আসলে বলছেন যে এনসিপির একটি নেতাকর্মীকেও যদি বাধা দেওয়া হয়, তাদেরকে বাধাগ্রস্ত করা হয়, সেক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলেই কিন্তু হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিলেন। এবং তিনি ইতিমধ্যেই স্লোগান ধরেছেন, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, এই ধরনের স্লোগান তিনি ধরেছেন। এবং সামনের সারিতে শহীদ মিনারের সামনে যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু তার সাথে একই গলায় গলা মিলিয়ে সেই স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরো শহীদ মিনার এলাকা। আরেকটা বিষয় জানতে চাইছি যে এই যে সমাবেশে জিহাদ, এই সমাবেশে এনসিপির এই সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা এসেছেন, তারা কি বলছেন আসলে? সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এনসিপির যারা নেতাকর্মীরা এসেছেন তারা বলছেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চান তারা, যেহেতু এই রাজনৈতিক দলটি জুলাই অভ্যুত্থানের পরে, অর্থাৎ একটি দীর্ঘ সময়ের 16 বছরের 17 বছরের একটি আওয়ামী শাসনামলের পতনের পরে হয়েছে। তারা এনসিপির নতুন দেশের যে সংকট, নতুন ফ্যাসিজম না গড়ে ওঠার যে সম্ভাবনা সেটি দেখতে চান। তারা তাদের যে সংকটগুলো রয়েছে, দেশের চিকিৎসা খাত, শিক্ষা খাত সহ নানা খাত নিয়ে এনসিপি কথা বলবে, নতুন ইশতেহারে তাদের প্রতিশ্রুতিতে উঠে আসবে, এবং তাদের এই নতুন বাংলা একটা প্রতিশ্রুতি হয়, জনমানুষের একটা ইশতেহার হয়, সেটি কিন্তু তারা এখানে এসেছেন। আপনি জানেন যে জেলা উপজেলাগুলোতে জুলাই পদযাত্রা যখন জাতীয় নাগরিক পার্টি করেছে, এবং প্রথমবারের মতো একটি নতুন রাজনৈতিক দল তারা এই বিভিন্ন জেলা উপজেলায় সেখানে পদযাত্রা করে সেখানকার মানুষের সাথে কথা বলেছে, শ্রমিক, দিনমজুর, নানা শ্রেণী পেশার মানুষ, তরুণদের সাথে কথা বলেছে, তাদের কথা শুনেছে। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের কথা শুনে যে ধরনের মানুষের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করা হবে, এবং সেই আকাঙ্ক্ষার প্রেক্ষিতে একটি ইশতেহার আসলে সেখানে দেয়া হবে, সেটি কিন্তু তারা বলছে। পূজা, জিহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রয়োজনে আবারও যুক্ত হব। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিহাদুল ইসলাম। চলে যাচ্ছি পরের সংবাদে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন প্রধান কৌঁসুলি। শেখ হাসিনাকে সব অপরাধের নিউক্লিয়াস বলে মন্তব্য করেন তিনি, চান সর্বোচ্চ সাজা। সূচনা বক্তব্যের পর খোকন চন্দ্র বর্মন নামের এক সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। অলিউর রনের রিপোর্টে বিস্তারিত। কয়েকদিন আগেও কারাগার থেকে আসামি হয়ে আসতেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তবে সকালে তিনি প্রথমবারের মতো ট্রাইব্যুনালে পা রাখেন রাজসাক্ষী হিসেবে। সব সময়ের মতো হাতেও ছিল না হাতকড়া, মাথায় ছিল না হেলমেট কিংবা বুকে বুলেট প্রুফ জ্যাকেট।
চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য শুরুর আগে বক্তব্য রাখেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এ সময় পৃথিবীর কোন স্বৈরাচারের কি পরিণতি হয়েছে তা আদালতের সামনে তুলে ধরেন তিনি। প্রচলিত আইনে সাবেক প্রধানমন্ত্রীর সর্বোচ্চ সাজাও দাবি তার। এখানে ইপস অ্যান্ড বার্ডসের কোনো প্রশ্ন নাই। আমাদের কাছে যা সাক্ষী আছে, যা প্রমাণ আছে, আমরা আদালতের সামনে উপস্থাপন করব। আদালতকে বলেছি ন্যায় বিচারের ধারণা মানে উভয় পক্ষই যাতে বুঝেন তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়নি, এরকম একটি আন্তর্জাতিক মানের বিচার আমরা চেয়েছি। পরে সূচনা বক্তব্য চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে একাধিক প্রমাণ রয়েছে। আসামির দেশ ত্যাগ ও বিদেশি রাষ্ট্রের নির্লিপ্ততা ন্যায় বিচারের নিশ্চিতে কোনো বাধা হবে না। চাক্ষুষ সাক্ষ্য, ডিজিটাল রেকর্ড, সরকারি যোগাযোগ এবং ফরেনসিক প্রতিবেদন এতটাই স্পষ্ট এবং শক্তিশালী যে এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এই নিঃসন্দেহ এবং অকাট্য প্রমাণই সন্দেহাতীতভাবে প্রমাণ করবে শেখ হাসিনার অপরাধ এবং সহ আসামিদের দায়বদ্ধতা। এ মামলায় প্রথম সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিলেন নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার পুলিশের গুলিতে আহত খোকন চন্দ্র বর্মন। অলিউল রনি, নাগরিক, ঢাকা। বিমান বিধ্বস্তের 12 দিন পর রোববার খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ক্যাম্পাস খুললেও ক্লাস হয়নি, ছিল না শিক্ষার্থীদের হই হুল্লোড়। অনেকটা প্রাণহীন ক্যাম্পাস, যেন শোকে কাতর। মাসুদ পারভেজকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন সাইদারমান। মাইলস্টোন যে ক্যাম্পাস শিশু কিশোর শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকত, তা এখনো যেন মৃত্যুপুরী। শোকার সহপাঠীকে হারানোর বেদনা কাটেনি এখনো। সবার মানসিক ক্ষত যাতে কিছুটা হলেও কাটানো যায়, তাই 3 দফায় ছিল 12 দিনের ছুটি। সীমিত পরিসরে ক্যাম্পাস খুলল রোববার, তবে ছিল না শিক্ষার্থীদের হই হুল্লোড়, কিচিরমিচির। নবম থেকে দ্বাদশ শ্রেণীর কিছু শিক্ষার্থী এলেন, তবে সঙ্গে ছিল উদ্বেগ, উৎকণ্ঠার কথা। আজকে হচ্ছে 3 তারিখ, আজকে কলেজ খুললো। আজকে অবস্থা অনেক থমথমে, তাও কেমন একটা ভয় ভয় লাগে। প্লেন দেখলে এখন হচ্ছে একটা আতঙ্কের মতো কাজ করে। এখনো আমাদের ছাত্রছাত্রী, আমাদের ছোট ভাই ছোট বোন সবাই হসপিটালে আছেন। দোয়া করি তারা শীঘ্রই সুস্থ হয়ে যাবে। কিছু কিছু পরীক্ষার্থীদের আর কি রিটেস্ট চলতেছে, যারা উত্তীর্ণ হতে পারেনি, তাদের জন্য পরীক্ষা চলছিল। এটা শুরু হবে কালকে থেকে। আক্ষেপ, মনে দুঃখ থাকলেও আর কি আমাদের টিচারদের সাথে আর কি এটার শোক পালন করছি আজকে আমরা। কলেজ কর্তৃপক্ষ বলছে সবকিছুই হয়তো শিগগিরই আগের মতো হবে না, তবে শিক্ষার্থীরা যাতে মানসিক সংকট আস্তে আস্তে কাটাতে পারেন তার জন্য সীমিত পরিসরে ক্যাম্পাস খুলে দেওয়া হলো। আজকে কোনো ক্লাসও নেই, আজকে আমাদের দোয়া প্রোগ্রাম ছিল। ওদের সাথে আমরা কয়েকদিন স্লো যাবো, সফট ওপেনিং যেটাকে বলে আর কি, কারণ ওদের মেন্টাল সিচুয়েশনটা আমরা অনুধাবন করার চেষ্টা করব। ক্লাসে সরাসরি 1-to-1 কথা বললে যারা দেখা যাচ্ছে যে এখনো তাদের কাউন্সিলিং দরকার, আমাদের কাউন্সিলিং টিম আসছে। ক্যাম্পাসে বিমান বাহিনীর সহায়তায় খোলা হয়েছে চিকিৎসা কেন্দ্র, সেখান থেকে দেয়া হচ্ছে শারীরিক এবং মানসিক চিকিৎসা। আর কলেজের শিক্ষকরাও চালিয়ে যাচ্ছেন কাউন্সেলিং। আজকে কলেজ খুলছে, ছেলে মেয়েরা আসছে, আমরাও গার্জিয়ানরা আসছি। সে দেখছে, তা এখন সে ট্রমাটাইজ, সে চোখের সামনে তার এগুলা উঠে ঘুমাইতে পারে না। গত 21 জুলাই বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান দুর্ঘটনায় পড়ে, যাতে হতাহত হন 1.5 শতাধিক শিক্ষার্থী। এখনো হাসপাতালে কাতরাচ্ছেন অনেকে। সাইদারমান, নাগরিক, ঢাকা। জনগণ আর বিরোধ বিভেদ বা প্রতিহিংসার রাজনীতি চায় না, তাই দলগুলোকে গুণগত পরিবর্তন আনতে হবে, মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী শাহবাগে ছাত্র দলের সমাবেশে তিনি আহ্বান জানান, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্যই হোক। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে রাজধানী শাহবাগে সমাবেশ। আর এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত হন সমাবেশ স্থলে। কর্মসূচির সময় ঘনিয়ে আসলে পুরো এলাকা পরিপূর্ণ হয়ে ওঠে নেতাকর্মীদের ঢলে। হাজারো নেতাকর্মীর কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। বিএনপির এই অঙ্গ সংগঠনটির নেতারা বলছেন, এ সমাবেশের মধ্য দিয়ে কর্মীরা অধিকারের নতুন বার্তা পাবেন। আমাদের মধ্যে মতভেদ রয়েছে, মতপার্থক্য রয়েছে,
কিন্তু রাজনৈতিক শিষ্টাচারের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেটি শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে। কিছু লোকজন মবক্রেসি তৈরি করতেছে, আদতে এখানে সাধারণ শিক্ষার্থীদের কোনো অস্তিত্ব নাই। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৭১ থেকে ২৪ পর্যন্ত স্বাধীনতা যুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তারেক রহমান। এই দেশের জনগণই বিএনপি তথা বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। বিএনপির আগামী দিনের নীতি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের এবং জনসম্পদকে কর্মপরিকল্পনা নীতি হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, অর্থাৎ আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। শিক্ষার্থীরা যাতে শিক্ষাজীবন শেষে সহজে জীবিকা নির্ধারণ করতে পারে সে লক্ষ্যে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে জ্ঞান অর্জনের জন্য নানা কর্মসূচি নেবে বলেও জানান বিএনপির এ শীর্ষ নেতা। বাংলাদেশ গড়ার জন্য রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ৩৪শে জুলাই ২০২৪ রাজধানীর শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। হাজারো মানুষের সমাবেশে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। এর মধ্যেই দেশ জুড়ে চলছিল দমন পীড়ন। গেল বছরের এই দিনে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বিকেল ৫টায় শহীদ মিনারের সমন্বয়কারী নাহিদ ইসলাম শেখ হাসিনার সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করে মন্ত্রিসভার পদত্যাগ ও হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। স্বৈরাচারবিহীন রাজনৈতিক ব্যবস্থা গড়ার প্রতিশ্রুতি দিয়ে জাতীয় সংগ্রাম পরিষদ গঠন ও ৪ আগস্ট থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা আসে এই জনসভায়। আসিফ মাহমুদ ১৫ দফা ঘোষণা করেন, যার মধ্যে কর ও বিল পরিশোধ বন্ধ, অফিস কলকারখানা বন্ধ, গণপরিবহন বন্ধ এবং পুলিশের প্রোটোকল দায়িত্ব বন্ধের নির্দেশনা ছিল। বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ শহীদ মিনারে জড়ো হয়। বিক্ষোভকারীরা রাজু ভাস্কর্যের চোখ বেঁধে শাহবাগ মোড় অবরোধ করে। রাজধানীর বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি ও সাভারে মহাসড়ক অবরোধ হয়। সিলেট, কুমিল্লা, গাজীপুরে হামলা ও হত্যার অভিযোগ ওঠে। এদিন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজধানীর সেনা সদর দপ্তরে অবস্থিত হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন। চট্টগ্রামের শিক্ষামন্ত্রীর বাসভবন ও সংসদ সদস্যের কার্যালয়ে হামলা হয়। মার্কিন সিনেটররা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। বৈষম্য বিরোধী আন্দোলনের এক দফা দাবি ও অসহযোগ আন্দোলন দেশব্যাপী গণজাগরণের ডাক দিয়েছে। এই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শাশ্বতী সরকার, নাগরিক। সিরাজগঞ্জে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে আজও ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রায় ২ ঘন্টার অবরোধে ভোগান্তিতে পড়েন মহাসড়ক ব্যবহারকারীরা। সকাল 10টা থেকে ঢাকা পাবনা মহাসড়কে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড থেকে দিলরুবা বাসস্ট্যান্ড পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। অতি দ্রুত ডিপিপি অনুমোদন দিয়ে ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করার দাবি জানান তারা। মানা না হলে সড়ক ও রেলপথ অবরোধের বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা।
আজকে আমাদের আন্দোলনের প্রায় 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, কিন্তু সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে কোনো ঊর্ধ্বতন পর্যায়ের ব্যক্তিবর্গ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমাদের স্থায়ী ক্যাম্পাসের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ আমরা রাজপথেই থাকবো। স্থায়ী ক্যাম্পাস হতে হবে এবং সেটা অতি দ্রুত হতে হবে, এটাই আমাদের আজকের দাবি। গাজীপুরের পুবাইলে একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে 4 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে বাবা মা। ভোরে মিরের বাজার এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধ 3 জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিলে 4 মাসের রায়হানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাবা মোহাম্মদ রিপন ও মা হাফিজা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানান, ভাড়াটিয়া দম্পতি গতকালই এই বাসায় উঠেছেন। ভোর 4:30টার দিকে বাচ্চার দুধ বানাতে পানি গরম করার জন্য রান্নাঘরে যান শিশুর মা। আগুন ধরাতে গেলেই বিস্ফোরণ ঘটে। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য সব আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।